আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যযুগের অনুবাদ সাহিত্যের শাখার পরিচয় সংক্ষেপে আলোচনা করো, অথবা মধ্যযুগের অনুবাদ সাহিত্যের বিভিন্ন ধারার পরিচয় দাও, অথবা মধ্যযুগের অনুবাদ শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মধ্যযুগের অনুবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। যে কোনো একটি শাখার পরিচয় দাও, অথবা মধ্যযুগের সাহিত্য বিকাশের অনুবাদ সাহিত্যের ভূমিকা তুলে ধরো। উত্তর: ভূমিকা। যখন কোনো একটি ভাষার সাহিত্যকর্ম অন্য ভাষায় অনুদিত হয় তখন তাকে অনুবাদ সাহিত্য বলে। অনুবাদ মৌলিক রচনা নয়। অনুবাদ কর্মের দ্বারা এক ভাষায় শিল্প সম্পদ অন্য ভাষায় সঞ্চারিত হয়। সাধারণত সমৃদ্ধতর সাহিত্যের ভাষান্তরিত হয়ে থাকে। অনুবাদ সাহিত্য মৌলিক রচনা না হলেও অনুবাদ সাহিত্য কতটা কার্যকর তা সহজেই বুঝতে পারি। মধ্যযুগের অনুবাদ সাহিত্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার মধ্যে অন্যতম হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য মৌলিক সাহিত্য নয়। মৌলিক সাহিত্য না হলেও বাংলা সাহিত্যের স্মৃতিবৃদ্ধি ও সমৃদ্ধিতে অনুবাদ সাহিত্যের ইতিবাচক প্রভাব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে বলেছেন, রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ না থাকলেও বাংলা কাব্য গ্রাম সাহিত্য হয়েই থাকত, উচ্চতর মর্যাদা লাভ করতে পারত না। মধ্যযুগের অনুবাদ সাহিত্যের প্রকারভেদ। মধ্যযুগের অনুবাদ সাহিত্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাব অনুবাদ। বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্যের শুভাগমন ঘটে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে। বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্যের প্রেক্ষাপট বলতে গেলে বলা যায় 200 বছরব্যাপী পাঠান শাসনের বাংলা হিন্দু সমাজে যে ভাঙ্গন ধরেছিল তাকে গড়ে তুলতে হলে ব্রাহ্মণ্য সংস্কৃতির মূল কেন্দ্র রামায়ণ মহাভারত ভাগবতের আদর্শ নীতি তত্ত্ব কাহিনীর পুনঃপ্রচারের আবশ্যকতা সে যুগের সমাজ নেতারা নিশ্চয়ই বুঝতে পেরেছিল। তারা আরও বুঝতে পেরেছিল শুধু জিমুদ বাহনের স্মৃতিশাস্ত্রের অজুত ধাদনে হিন্দু সমাজে দুর্গতি হাত থেকে রক্ষা করা যাবে না। হিন্দু সমাজের সর্বশ্রেণীর মধ্যে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে পৌরাণিক সাহিত্য বিশেষত রামায়ণ মহাভারতের প্রচার আবশ্যক। তাই তারা অনুবাদের মারফতে পৌরাণিক সাহিত্যের মূল নির্যাস প্রচারে তীব্র হয়েছিলেন। আর এভাবেই বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্যের আগমন ঘটে। মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সমৃদ্ধিতে মুসলমানদের ভূমিকা। মধ্যযুগের সিংহভাগ সময় পর্যন্ত 1350 থেকে 1757 পর্যন্ত বাংলার মুসলমানরা শাসন করেন। এই সময়কে মুসলিম যুগ বলা হয়। মধ্যযুগের অনুবাদ সাহিত্যের সমৃদ্ধিতে মুসলমান শাসক গোষ্ঠীর অবদান সর্বজন বিদিত। যে কোনো সাহিত্যের প্রচার এবং বিকাশ সরকারি পৃষ্ঠপোষকতা ব্যতি রেখে অসম্ভব। আর এই ক্ষেত্রে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা লাভের ধন্য হয়েছিলেন অনুবাদ সাহিত্য। মুসলিম পূর্ব সেন যুগে বর্ণবাদী সমাজ ব্যবস্থার প্রচলন হয়ে গিয়েছিল, কিন্তু মুসলিম যুগে বর্ণবাদী প্রবণতা না থাকায় সাহিত্য চর্চার দুয়ারে সকলের জন্য অবারিত ছিল। এ প্রসঙ্গে প্রমোদ চৌধুরী বলেন, মুসলিম যুগে সম্ভবত বঙ্গদেশে হিন্দু সম্প্রদায় তার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য সম্পূর্ণ বজায় রেখেছে। মুসলমান শাসকেরা হিন্দু কবি ও পণ্ডিতদের কাছ থেকে রামায়ণ মহাভারতের গল্প শুনতে চাইতেন এবং এই মহাকাব্য বাংলা ভাষায় রচনা করতে উদ্ধৃত করতেন। হোসেন শাহ ভগবত রচনার জন্য মালাধর বসুকে নিযুক্ত করেছিলেন। পরাগল খান এবং ছুটি খান দুইজন তাদের হিন্দু সভাকবিদের দ্বারা মহাভারত রচনা করে নিয়েছিলেন। আর এভাবেই মুসলমান শাসকরা
ধর্ম বর্ণ নির্বিশেষে সাহিত্য রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখে অনুবাদ সাহিত্যের সমৃদ্ধির পথ খুলে দিয়েছিলেন। অনুবাদকের মর্মস্পর্শী সরল ও ভাবঘন লেখনীর কারণে বাংলা অনুবাদ সাহিত্যের সার্থক রূপ লাভ করে। অনুবাদকেরা মূল গ্রন্থকে সংক্ষেপে নিজের ভাষায় পায়ারুষ্পটিতে রচনা করে স্বল্প শিক্ষিতের মানসিক ভোজের অনুকূল খাদ্যর পরিবেশন করেছেন। পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর অনুবাদকদের মধ্যে জনপ্রিয় কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো। 1 নম্বরে হচ্ছে কৃত্তিবাস ওঝা, 2 নম্বর কবীন্দ্র পরমেশ্বর, 3 নম্বর শ্রীকর নন্দী, 4 নম্বর মালাধর বসু, 5 নম্বর অদ্ভুত আচার্য, 6 নম্বর চন্দ্রাবতী, 7 নম্বর হচ্ছে কাশিরাম দাস, 8 নম্বর নিত্যানন্দ ঘোষ, 9 নম্বর দিস গঙ্গানারায়ণ, 10 নম্বর ঘন শ্যামা দাস, 11 নম্বর কৃষ্ণদাস কবিরাজ, 12 নম্বর পরশুরাম, 13 নম্বর দিস হরিদাস। বিভিন্ন ভাষায় শ্রেষ্ঠ শিল্পকর্ম থেকে অনুবাদের মাধ্যমে নতুন ভাষায় কেবল প্রকাশরীতি ও শব্দভাণ্ডারের দিক থেকেই সমৃদ্ধ হয় না, শ্রেষ্ঠত্বের ভাব কল্পনার সাথেও পরিচিত হতে পারে। বিভিন্ন ভাষা থেকে মধ্যযুগে যেসব কাব্য অনুদিত হয়েছে তার সংখ্যাও কম নয়। মধ্যযুগের অনুবাদ ধারাকে ভাষাগত দিক থেকে 4 ভাগে ভাগ করতে পারি, যথা 1 নম্বরে হচ্ছে সংস্কৃত ভাষা থেকে, 2 নম্বর হচ্ছে আরবি ভাষা থেকে, 3 নম্বর হচ্ছে ফার্সি ভাষা থেকে, 4 নম্বর হচ্ছে হিন্দি ভাষা থেকে। উপরোক্ত ভাষাগুলো থেকে অনুদিত কয়েকটি বাংলা গ্রন্থের নাম নিচে দেওয়া হলো। রামায়ণ লিখেছেন কৃত্তিবাস, মহাভারত কাশিরাম দাস, শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু, কৃষ্ণকর্ণ মিত্র যদুনন্দন দাস, দান লীলা চন্দ্রমৃত যদুনন্দন দাস, গোবিন্দবিলাস যদুনন্দন দাস, রসকদম্ব যদুনন্দ দাস, বিলাপ কুসুমাঞ্জলি রাধাবল্লভ দাস, বিদ্যাসুন্দর দেশ, শ্রীধর শাহর বারিদ খান। ফার্সি ভাষার যে লেখাগুলো সেগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ শগীর, লাইলি মজনু, দৌলত উজি বারহাম, সপ্ত পয়কর আলাওল, সিকেন্দার নামা আলাওল, হানিফা কায়রাপরি, শাহ করিম খান, জেবলমূলক শামরুখ সৈয়দ মোহাম্মদ আকবর, তোফায়া আলাওল, নসিহতনামা শেখ ফরান, নূরনামা আব্দুল হাকিম, হাতেমতাই সৈয়দ হামজা। হিন্দিতে লেখা গ্রন্থগুলো হচ্ছে সতী ময়না লর্ড চন্দ্রানী দৌলত কাজী, পদ্মাবতী আলাওল, মধুমালতী মোহাম্মদ কবির, মৃগাবতী মোহাম্মদ মুকিম। আরবি ভাষায় রচিত গ্রন্থগুলো হচ্ছে নবী বংশ সৈয়দ সুলতান আম্বিয়া বাণী, হেয়াত মাহমুদ, দাক হিকুল হকাইক সৈয়দ নুরউদ্দিন, শায়াতনামা মুজাম্মিল। সংস্কৃত ভাষা থেকে অনুদিত রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ মধ্যযুগের বাঙালি জীবনকে নতুনভাবে ও আদর্শে গড়ে তুলেছে। এবার সংক্ষেপে রামায়ণ মহাভারত ও ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদের কথা আলোচনা করা হলো। রামায়ণ 15 শতকের গোড়ার দিকে কৃত্তিবাস বাল্মীকি সংস্কৃতি রামায়ণের অনুবাদ করেন অথবা বঙ্গা অনুবাদ করেন। রামায়ণের সবচেয়ে সফল জনপ্রিয় অনুবাদ হচ্ছে কৃত্তিবাস, অনুবাদক হচ্ছে কৃত্তিবাস। পণ্ডিতদের মতে সুলতান রুকুনউদ্দিন বরবক শাহের রাজত্বকালে কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করেছিলেন। রামায়ণের রামবীর, কিন্তু কৃত্তিবাসের হাতে রাম হয়েছেন ভক্তের ভগবান। ক্ষত্রিয় বধূ সীতা হয়েছেন সর্বসংহারা বাঙালি
কুলবধূ। কৃত্তিবাস রামায়ণ পাঁচালী কাব্যের আঙ্গিকে রচিত। এখানে সীতাহরণের রামে বিলাপ থেকে একটু দৃষ্টান্ত দিয়ে তাদের কবিত্বের পরিচয় দেয়া যাচ্ছে। বিলাপ করে রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদ্য মনে জাগে, কি করিব কোথা যাব অনুস লক্ষণ, কোথা গেলে সীতা পাব কর নিরূপণ। রামায়ণের অন্য অনুবাদকদের মধ্যে অদ্ভুত আশ্চর্য দিশ গঙ্গনারায়ণ, ঘনশ্যাম দাস, ভবানী দাস, দিশ লক্ষণ, চন্দ্রাবতী অনুবাদক হিসেবে প্রতিভার পরিচয় দিয়েছেন। মহাভারত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ সংক্রান্ত নানা উপকাহিনীগুলোকে একত্রিত করে সংস্কৃত ভাষায় রচিত হয় মহাভারত। অনুবাদকেরা জৈমিনীর মহাভারতকে আদর্শ হিসাবে ধরে মহাভারত অনুবাদ করেন। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর, পরাগলী মহাভারত। তিনি আলাউদ্দিন হোসেন শাহর সেনাপতি পরাগলের পৃষ্ঠপোষকতায় মহাভারত অনুবাদ করেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ কায়স্থ বংশীর কাশিরাম দাস। তার কাব্যের ব্যবহৃত ছন্দ, শব্দ বিন্যাস, অলঙ্কার প্রয়োগ চিত্তাকর্ষক। কৃষ্ণের বিশ্বরূপে বর্ণনায় তিনি বলেন, সহস্র মস্ত্রক শোভে সহস্র নয়ন, সহস্র মুকুটখানি কিরীট ভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল। মহাভারতের অন্যান্য অনুবাদকের মধ্যে নিত্যানন্দ ঘোষ, শ্রীকর নন্দী, গঙ্গারাম, দৈবকীনন্দন দিস অভিরাম অনুবাদক হিসেবে প্রতিভার পরিচয় দিয়েছেন। ভবগত। মধ্যযুগের একখানি পুরাণের অনুবাদ হয়েছিল। এটি শ্রীমদ্ ভগবত পুরাণ। ভগবত প্রথম অনুবাদ করেন মালাধর বসু। তার অনুদিত কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। তার ছাপা গ্রন্থের রচনা জ্ঞাপন এই 2 ছত্র আছে। তার রচনা থেকে একটু উদ্ধৃত হয়েছে, 1300 পসা এই শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 200 হইল সমাপন। রুকনউদ্দিন বরবক শাহ মালাধর বসুকে ভগবত রচনার জন্য গুণরাজ উপাধি দিয়েছিলেন, অথবা গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। ভগবতের জন্য অনুবাদকের মধ্যে রয়েছে অভিরাম দত্ত, দিস হরিদাস, কবিচন্দ্র, পরশুরাম। উপসংহার। উপযুক্ত অথবা উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে অনুবাদের মধ্য দিয়ে সংস্কৃত কাব্য, মহাকাব্য, পুরাণ, মধ্যযুগের বাংলা কাব্যকে দিয়েছিলেন ক্লাসিক মহিমা। অনুবাদ সাহিত্যের মারফতে উত্তর পথে আর্য সংকার বাংলা প্রবেশ না করলে বাংলা সাহিত্যের কোনো দিন লোক সাহিত্যের সীমা ছাড়তে পারত না এবং মধ্যযুগ থেকে আধুনিক কালের মধ্যে এই সুগঠিত সাহিত্যের কর্মকাণ্ড অথবা কর্মরূপে সমান্বিত হতে পারত না। অন্যদিকে বিভিন্ন ভাষায় বিভিন্ন গ্রন্থের বাংলায় অনুদিত হয়ে বাংলা সাহিত্যকে বিচিত্র ভাবৈশ্বর্যে সমৃদ্ধ করেছে। কাহিনী পরিবেশনের সঙ্গে সঙ্গে শব্দ সম্পদে, ছন্দ বৈভবে, পাণ্ডিত্য গর্ভে, ভাষার ঝঙ্কারে বাংলা ভাষাকে ক্রম উন্নয়নশীল ভাষা হিসেবে করেছে পরিপূর্ণ ও পরিপুষ্ট। তাই বাংলা ভাষার পরিধি বিস্তারে, সমৃদ্ধ ও শ্রীবৃদ্ধি সাধনে মধ্যযুগের অনুবাদ কর্মের অবদান অনস্বীকার্য।